লুঙ্গি আমার সাদা হইয়া গেল। কোলবালিশটা জড়িয়ে ধরে গান গাচ্ছিলাম, তখনই হঠাৎ করে শয়তান বোনটা এসে আমাকে বলতে শুরু করে, কি রে ভাইয়া, আর কত পড়ে পড়ে ঘুমোবি? এবার তো ঘুম থেকে ওঠ। সেই কলেজ শেষ করার পর থেকেই তোকে দেখছি শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছিস। মাছের বাজারে যা, মাছ নিয়ে আয়। কেন? আমি কেন মাছের বাজারে যাব? তুই জানা আমি এখন ঘুমাবো। আর আমি যখনই মজা করে ঘুমাতে যাই তখনই তোদের এমন এত কিছু লাগার প্রয়োজন কেন হয়? কেন আমরা তোকে রেখেছি তাদের ছেলে হিসেবে? তা তুই কাজ করবি না তো কে করবে? তুই যদি কাজ না করিস তাহলে তোর খাওয়া বন্ধ, আম্মু বলে দিয়েছে। কি? আমি কাজের ছেলে? মানে তুই কি বললি? আমি কাজের ছেলে? আরে তোকে তো রাস্তা থেকে করিয়ে নিয়ে এসেছি। আমি বাহানা করেছি যে আম্মু এই ছোট বাচ্চাকে তোমরা নিয়ে আসো। তোকে তো তোর মা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আম্মু দেখো, ভাইয়া কী সব বলছে। আমাকে নাকি তোমরা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসেছো। ফাজিলটা ঠিক আম্মুর কাছে বিচার দিয়ে দিল। তখনই আম্মু হাতে একটা ঝাড়ু নিয়ে আমার কাছে এসে বলতে শুরু করলো, তোদের জ্বালায় আমি কি ঘরের মধ্যে একদণ্ড শান্তিতে থাকতে পারবো না? ভাই বোন দুইটা কি শুরু করলি? সারা দিন শুধু ঝগড়াই করিস। আর তানভীর, তোর হয়েছেটা কি? তুই কি সারা দিন এখানে ঘুমাবি নাকি? কয়টা বাজে? তোর আব্বু সেই সকাল 9টায় অফিসে গিয়েছে, এখন ঘড়িতে 11টা বাজে, এখনো তুই ঘুমাচ্ছিস? আম্মু আমি ঘুমালে তোমাদের জলে কেন? বুঝি না। একটু ঘুমাই তো মাত্র। এখন তো আমার এমনি তো ক্লাস নেই, তাই তো ঘুমাচ্ছি। এত কমিয়ে ভাবে ডাকি? সারা দিন শুধু পড়ে পড়ে ঘুমাস। যা, বাজারে যা, বাজার থেকে মাছ নিয়ে আয়। আমি মাছের বদলে যাব? তুমি তোমার মেয়েকে পাঠাও, আমি পারবো না। ঝাড়ুর বাড়ি কি তোর পিঠে পড়বে নাকি? তার আগে যাবি। ধুর, ভালো লাগে না। কথাটা বলে আম্মুর থেকে টাকা নিয়ে বাজারে যাওয়ার জন্য রওনা দিই। ওহ, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি বাবা মায়ের বড় ছেলে। আমার একটা পিচ্চি বোন আছে। আমার বাবার ছোটোখাটো একটা ব্যবসা আছে, ওটা দিয়ে আমাদের ভালোই চলে যায়। আমি তানভীর ইসলাম, আমাকে তানভীর বলে ডাকে। আমি এবার ইন্টার শেষ করলাম। বাবা বলল ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করে দেবে। ওহ, আপনাদের তো পরিচয় দিতে দিতে বাজারে চলে এসেছি। এমনিতে বাজারে আমি আসি না, আব্বু একটু কাজে বের হলে, তাই আম্মু আমাকে পাঠিয়েছে। ভালো মাছ আমি চিনি না, তারপরেও কোনো রকমের মাছ কিনে আমি বাসায় ফিরছি আর গান গাচ্ছিলাম। টাঙ্কি আমার সাদা হইল রে, ও টাঙ্কি আমার সাদা হইয়া গেল রে। আর আমি গানটা গাইতে গাইতে আমি বাজার থেকে বের হচ্ছিলাম, তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ ডাক দেয় আর আমি ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালাম, দেখি আমার বন্ধু আকাশ। কিরে বন্ধু, আমরা লুচু, তুই দেখি এখানে কি করিস? মাইয়া খুঁজতে এসেছিস নাকি? আরামজাদা, যা সবার যেমন সে তেমনই তো করবে। আমি কি তোর গার্লফ্রেন্ড বারোভাতের সাদিয়াকে যেমন তুই সন্দেহ করিস, ঠিক তেমন আমাকে কি তোর একই সন্দেহ মনে হয় নাকি? না তা না, এমনিতেই। মানে কি হঠাৎ করে বাজারে আসলি তাই আর কি। আর দেখছি হাতে বাজার, কাহিনীটা কি? ভাই দেখ, সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যা। আর ওই বারো ভাতারের কাছ থেকে দূর হয়ে যা। হারামজাদা, আমার সাদিয়া কখনো এমন হতে পারে না। তুই কি ভেবেছিস আমার সাদিয়া আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে কথা বলে? এটা কখনোই সম্ভব না। আল্লাহ, এই পোলাপাইন গুলারে তুমি কি দিয়ে বানাইছো? তুমি মাবুদ জানো, ওদেরকে যতই আমি বুঝিয়ে বলি না কেন ওরা বুঝবে না। ওদের কখনো বোঝ আল্লাহ পাক তুমি দেবে না। শোন আকাশ, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তরও এমনই, কখনো সোজা হবি না। তোকে যতই বলি তুই কই লুচ্ছামি করেই বেড়াবি। বন্ধু, তুই প্রেম করিসনি তো তাই বুঝিস না। যখন প্রেম করবি তখন ঠিক বুঝতে পারবি। এখন কোথায় যাচ্ছিস? আরে আজকে আব্বু কোথায় জানি চলে গিয়েছে, আর বাজার করে নাই, তাই আমাকে বাজার করতে আম্মু পাঠিয়েছে। যাই হোক, মাছ নষ্ট হয়ে যাবে বাজার থেকে যদি বাসায় তাড়াতাড়ি না ফিরি, তাহলে কিন্তু আমার খবর আছে। ঠিক আছে বন্ধু, তাহলে তুই যা। তোর সাথে সন্ধ্যায় একটা কথা আছে। সন্ধ্যায় আমার একটা জিনিস প্ল্যান করেছি, তোকে ওখানে আসতে হবে। তুই সব সময় আকাম করে বেড়াস, তোর কাছে গেলেই একটা না একটা বিপদে পড়তেই হয়। যতবার বিপদে পড়েছি, অথবা আমাকে আব্বু যে কেলানি দিয়েছে আল্লাহ জানে। এবার তো কলেজটা শেষ হয়েছে, এবার কোথায় অ্যাডমিশন করে দেয়
আর ভয় আর বলে দিয়েছে এখানে যদি ফাজলামি করি তাহলে এখানে আর আমাকে রাখবে না বলে দিয়েছে। আরে না, কোনো সমস্যা নেই, তুই যা, আমি ফোন দিলে চলে আসিস। আকাশকে বিদায় জানিয়ে মাছের বাজারটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। এসে যখন ছোট বোনকে মাছের বাজারটা হাতে দিলাম আর কোমরে হাত দিয়ে বললাম, দেখেছিস তোর ভাই তোর জন্য কত সুন্দর বড় বড় মাছ নিয়ে এসেছে। এমন ভাই কোথাও পাবি নাকি যে তার সৎ বোনকেও এত সুন্দর মাছ কিনে খাওয়ায়? এগুলো তুই সুন্দর মাছ এনেছিস? আমি এক্ষুনি আম্মুকে দেখাচ্ছি। আম্মু, দেখো তোমার ছেলে কি কাণ্ড করেছে। কি রে, আবার কি হয়েছে? তোরা চেঁচামেচি করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আম্মু এসে কথাটা বললো। আম্মুকে দেখে তখনই মিম মাছটা আম্মুর সামনে দিয়ে বলে ওঠে, দেখো তোমার ছেলে নিয়ে এসেছে পচা মাছ। এই পচা মাছগুলো কি কি করবে, রান্না করবে কিভাবে বলো তো? দেখো তো তোমার ছেলে পচা মাছ নিয়ে এসেছে। বলে কি পেতনিটা, মাছ পচা নিয়ে এসেছি? মানে আমি তো দেখে শুনতে ভালো মাছ নিয়ে এসেছি। ওর কথা শুনে তো আমার একটু হাঁটু কাঁপা শুরু করলো। তখনই আম্মু এসে মাছগুলো দেখতে লাগলো। গোলামির পোদ, এই কি মাছ নিয়ে এসেছিস? সবগুলো পচা। তোকে এত টাকা দিয়ে আমি পচা মাছ কিনে আনতে বলেছি? কথাটা বলে আম্মু তার পায়ের জুতোটা নিয়ে আমাকে পিটাতে লাগলো। আমি দৌড়ে একবার এখানে যাই আর একবার ওখানে যেতে লাগলাম। দৌড়ে বাসা থেকে বের হয়ে যাই। আম্মু পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, এই ছেলেকে নিয়ে আমি আর পারবো না। ওকে নিয়ে কি যে করব আল্লাহ জানে। ও কোনো কাজের মধ্যেই নেই, সবসময় শুধু আকাম করে বেড়ায়। দেখো আম্মু, ওকে ধরে তুমি ন্যাড়া করে পুরো রাস্তা ঘোরানো প্রয়োজন ছিল, কারণ ও কোনো কিছুই সুন্দরভাবে কিনতে পারে না। আমি যাওয়ার সময় মিমকে বলি, তোকে আমি দেখে নেব পেতনি, তুই আমার নামে বিচার দিলি। আমি বিচার দিয়েছি তোকে, তো আমি তো দেখে নেব। যা যা, তুই আমাকে কি দেখবি? আমি হচ্ছি পাওয়ারফুল। আমাকে দেখার আগে তোর চোখ জ্বলে যাবে, তুই কানা হয়ে যাবি। যা ফাজিল ডাইনোসর। তোরে আমি একটা ল্যাংড়া কানা ছেলের সাথে বিয়ে দিব, শয়তান কোথাকার। তখন বলবো কানার বউ আর ল্যাংড়ার বউ। কথাগুলো বলে আমি যখনই বের হব তখনই হাতে ফোনটা বেঁচে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, বন্ধু আমার জান, আমার প্রাণ, আমার দোস্ত, আমার ইয়ার, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি একটু রহিম চাষের দোকানের কাছে চলে আয়, আমি ওখানে বসে আছি। বুঝলাম না তুই এই সময় ওখানে কেন, কি জন্য গিয়েছিস? শালা, বুঝতে পেরেছি, সারাদিন শুধু বিড়ি খাওয়ার জন্য তুই এখানে ওখানে ঘুরে বেড়াস। তোর আব্বু যদি খবর পায় তাহলে কিন্তু তোর খবর আছে। বন্ধু তুই তাড়াতাড়ি রহিম চাচার দোকানে আয়, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বুঝলাম না এত তাড়াহুড়ো করে আকাশ কেন যেতে বলেছে। যাই হোক, যেহেতু বাসায় ঢুকতে পারবো না তাই আকাশের কাছে যেতে লাগলাম, রহিম চাচার টমটম দোকানের কাছে। একটু সময় পর আমি রহিম চাচার দোকানের সামনে এসে পৌঁছালাম। দেখলাম কেউ নেই, তাই আমি ভিতরে প্রবেশ করলাম। আমাকে দেখে তখনই আকাশ ডাক দিয়ে বলে ওঠে, তানভীর বন্ধু, আমি এখানে, এই যে তোর ওই রহিম কাকার দোকানের পিছনে এই গাছের সামনে, তুই তাকিয়ে দেখ। আমি তাকিয়ে দেখি যে আকাশকে একটা খামের সাথে বেঁধে রেখেছে। আমি কাছে যেতেই তখন আমাকে দেখে বলে ওঠে, এই তো তানভীর না? আরে এটা ধরলেই তো সব কিছু হয়ে যায়। তোমার বন্ধু আকাশ আজ আমার প্রায় 2 মাস ধরে টাকা দেয় না, তাই আমি ওকে বেঁধে রেখেছি। ও যতক্ষণ না টাকা দেয় ততক্ষণ তো আমি ওকে ছাড়বো না। তুমি যেহেতু এসেছো, এখন তোমাকে আমি যেতে দিব না। যত সময় ধরে আমার টাকা দিবে না, এত সময় পর্যন্ত তুমি আর তোমার বন্ধু এখান থেকে যেতে পারবে না। আকাশের বাচ্চা, তোকে আমি ছাড়বো না হারামজাদা। তোর জন্য এখন আমাকে এখানে ধরেছে। এখন যদি আব্বু জানতে পারে কোনোভাবে তাহলে তো আমার খবর করে দেবে। শয়তান ফাজিল খটাস বদল কোথাকার। বন্ধু এত গালি দিস না আমাকে, চাও এতটা গালি দেয় নাই যতগুলো গালি দিচ্ছিস। রহিম চাচার শ্বশুর আপনি তো চালিয়ে রাখবো, সাদি আমার বউ। একটা থাপ্পড় বসিয়ে দেই। আকাশ কান্না করতে লাগলো। শালার পাগল হয়ে যা ইচ্ছা তাই বলতেছে, তাই এখন ও মেয়ের কথাও বলে ফেলেছে। আমি জানি ওকে যদি ওর বাবাকে কল করে বলি, তারপরে ওর বাবা বলবে যে আমি জানি না। কিন্তু আমি তো আমার টাকা ছাড়া ওকে ছাড়বো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বাবাকে কল করব। না চাচা, এমনটা করবেন না। আব্বু যদি এখানে আসে তাহলে কিন্তু আমাকে একদম কভার করে ফেলবে। আমি এত কিছু জানি না, তোমার বন্ধু তুমি জানো। আমি তোমার বাবাকে কল করে বলে দিয়েছি, মনে করছে এখন চলে আসতেছে। মার ডালা হারামজাদার জন্য এখন মনে হচ্ছে আমাকেও মায়ের খাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। শুধু শুধু আমি এখন আজাইরা মায়ের খাবো। সব টাকা তোমাকে দিয়ে দিবে, এখন ছেড়ে দাও না।
আমার এখানে মান আছে, এখান দিয়ে কত মানুষ যাতায়াত করে, ভবিষ্যতে আমি তোমার মেয়ের জামাই হব, তাই না? হারামজাদা, তোকে আমি আমার মেয়ের জামাই বানাবো তাই না? তোকে পিটিয়ে আমি এই এলাকা ছাড়া করব? তোর সাহস কত বড়, তুই আবার আমার মেয়েকে বিয়ের কথা বলিস? কিন্তু এই কথা বলতে পারবে না আমার কিসের কম আছে বলো? আমার সব দিক থেকে আছে। হ্যাঁ, তোর তো চাপ দিক থেকে আছে, সব জায়গার মধ্যে তোর বাটপারি লুকিয়ে আছে। আর কোথায় কোথায় বাটপারি করেছিস আল্লাহই জানে। এই গুণটা তোর বেশ ভালোই আছে। ওদের কথার মাঝে তখনই আব্বু চলে আসে। আব্বু আসবে, আব্বুকে দেখে তখনই বলে ওঠে রহিম চাচা, দেখুন ভাই, আপনার ছেলে আর আপনার ছেলের বন্ধু মিলে দুজনে আমার কাছ থেকে প্রায় অনেক টাকা বাকি খেয়েছে, কিন্তু আজ 3 মাস ধরে আমার বাকি টাকা দিচ্ছে না। কত টাকা আপনার খাতার মধ্যে জমা হয়েছে দেখে বলেন তো আমাকে। টাকা তো বেশি না, মাত্র 15,000 টাকা হয়েছে। ঠাড়া মিছা কথা, আমার শ্বশুর হলে কি হয়েছে, বাটপারি সব দিক থেকে আছে, খেয়েছি মাত্র 10,000, বানিয়েছে 15,000। কিরে, তোর কি এখন লাঠির বাড়ি পড়বে, নাকি বকবক বন্ধ করবি, নাকি চুপ থাকবি? এই নাও, এখানে কোন রাজার টাকা আছে? চাচাকে আব্বু টাকাগুলো দিয়ে দেয় আর চাচা আকাশকে ছেড়ে দেয়। আর আব্বু আমার কান ধরে টানতে টানতে বাসায় নিয়ে যেতে লাগলো। আব্বু ছাড়ো, আমার খুব লাগছে। তখন আব্বু বলল, তোর কান তো আমি ব্যথার জন্যই ধরেছি, তোকে কি আদর করার জন্য আমি ধরেছি নাকি? আব্বু আমাকে টেনে বাসায় নিয়ে আসে। বাসায় আনার পর তখনই আম্মু রুমে চলে আসে। এসে আব্বুকে বলতে শুরু করে, কি হয়েছে? ছেলেটাকে নিয়ে এমন ছোট করছো কেন? কি করেছে? ওকে নিয়ে এমন করছো কেন? তুমি সারাদিন সবসময় পেটের পেছনে লেগেই থাকো। তোমার আদরের ছেলের কি করণীয় সেটাই বলো আমাকে। আরে বাবা, কি করেছে ছেলেটা সেটা তো আমাকে বলবে, না বললে কিভাবে বুঝবো কি করেছে? তোমার ছেলে রহিম ভাইয়ের দোকানে বসে বসে আড্ডা দিয়ে কতগুলো টাকা খরচ করেছে জিজ্ঞেস করো। এত টাকা বাকি করেছে, কি খেয়েছে ও? আম্মু আমি ওখানে খাইনি, আকাশ খেয়েছে। শুধু শুধু আব্বু আমাকে বকা দিচ্ছে। আমি আকাশের কাছে গিয়েছিলাম, কিন্তু আকাশকে যে রহিম চাচা দড়িতে বেঁধে রেখেছে আমি তো তা জানি না। আমার আর এসব ভালো লাগছে না, আমি ওকে ঢাকায় পাঠিয়ে দেবো। আমি আমার বোনের সাথে কথা বলেছি, ওকে আমি আগামীকালকে ঢাকায় পাঠিয়ে দিব। এখন থেকে ও ঢাকায় পড়াশোনা করবে। আমি আমার দুলাভাইয়ের সাথে কথা বলেছি, উনি ওকে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে। কি, আমি ঢাকায় পড়াশোনা করব? না আম্মু, আমি ঢাকায় যাব না। আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে ঢাকায় থাকবো বলো? তোকে থাকতে হবে, আর আমি কিচ্ছু জানি না, আর এটাই আমার ফাইনাল কথা। আমি এখন গেলাম, আমি যেন তোকে দেখি আগামীকালের ভেতরে সবকিছু তুই রেডি করে রেখেছিস। কথাটা বলে আব্বু ওখান থেকে চলে যায়। তখনই আম্মু আমার কাছে এসে আমার হাত বুলিয়ে বলতে শুরু করে, দেখ বাবা, তোর বাবা যা করবে তোর ভালোর জন্যই করবে। হ্যাঁ, শয়তান তুই, চলে যা। তুই এখানে থাকলে বেশি ফাজলামি করিস, আর এখানে ওখানে শুধু ঘুরে বেড়াস, পড়াশোনা তো করিসই না। ঢাকায় চলে গেলে তো অন্তত পড়াশোনাটা একটু করবি। ওখানে ফারজানা আপু আছে, ফারজানা আপু তোকে পিটিয়ে পিটিয়ে পড়াবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো চাই ফারজানা আপু তোকে পিটিয়ে পিটিয়ে ফারজানা আপুর কথা শুনতে শরীরটা কেঁপে ওঠে। কারণ ফারজানা আপু যে খুবই ভয়ঙ্কর একটা মেয়ে। ছোটবেলায় আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলতাম বা কিছু বলতে যেতাম তাহলে আমাকে ধরে পেটাতো। আম্মু আমি ফুপুর বাসায় যাব না, ওই ডানিটা আমাকে যদি দেখে তাহলে চিবিয়ে খেয়ে ফেলবে। আমি তো চাই ফারজানা আপু তোকে পেটাক। আমি কল করে বলবো তুই আমার উপর কত নির্যাতন করছিস। কি বললি শয়তান? আমি তোর উপর নির্যাতন করেছি নাকি তুই আমার উপর নির্যাতন করেছিস সেটা আমাকে বল। এই, তোরা এখন চুপ করবি? তোরা দেখে আবার সাপের মতো আর বেজির মতো লেগে গেলি। চুপ কর এখন। তানভীর বাবা, তুই এখন তোর আব্বু যা বলে তাই শোন। তুই একটু তোর বাবার কথা শুনে চল। আম্মু তুমিও বলছো? আচ্ছা ঠিক আছে, তোমরা যদি চাও আমি ঢাকা গেলে তোমরা খুশি থাকবে তাহলে ঠিক আছে, আমি ঢাকায় চলে যাব। কথাটা বলে আমি রাগ করে নিজের রুমে চলে যাই। শুধু শুধু ছেলেটাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হলো তোমার? দেখো, আমি যা করেছি তোমার ছেলের ভালোর জন্যই করেছি, বুঝেছো? এখানে থাকলে তোমার ছেলেকে আর দেখতে হবে না। এমনিতেই যে অবস্থা, আরে ও কি বাইরে কোথাও যাচ্ছে নাকি? ও তো আমার বড় বোনের বাসায় যাচ্ছে। আর এমনিতেও তুমি কি ওদের ছোটবেলার কথা ভুলে গেলে নাকি, আমার আর আমার বোনের কথাটা? তা তো ঠিক আছে, কিন্তু ওর পড়াশোনা শেষ হওয়ার পর না হয় সব। কিন্তু এখন ওকে পাঠিয়ে দিলে কেমন দেখা যায়?
এভাবে তোমার ছেলেকে আমি নিজের সামনে খারাপ হতে দেখতে পারবো না। তুমিও কোনো কথা বইলো না, চুপ থাকো তুমি। ও ওখানে আরো ভালো থাকবে, বুঝেছো? আব্বু, তুমি কি সত্যি বড় ভাইয়াকে ঢাকায় পাঠিয়ে দিবে নাকি? আব্বু সত্যি বলছি, তোর ভাইকে ঢাকায় পাঠিয়ে দেবো। ও এখন থেকে ওখানে পড়াশোনা করবে, বুঝতে পেরেছো? আব্বু, ভাইয়াকে পাঠিয়ে দিও না, এমনিতেই মজা করে বলেছি। আমি সত্যি ভাইয়াকে অনেক ভালোবাসি। আমরা সবাই তোর ভাইকে ভালোবাসি, তাই তোর ভাইয়ার ভালোর জন্যই আমি তোর ভাইকে ঢাকায় পাঠাচ্ছি। আব্বু, ভাইয়া কি কখনো একা থেকেছে নাকি আমাদেরকে ছেড়ে? তারপরও তুমি ভাইয়াকে ঢাকায় পাঠিয়ে দিলে আমি তার সাথে শয়তানি করব। আরে একটু কিছুদিন পর পর তোর ভাইকে দেখে আসিস। এখন তোর ভাইয়া পড়াশোনা করার জন্য ঢাকায় যাওয়াটাই বেটার, বুঝলি? রুমে এসে আমার সবকিছু গুছিয়ে নিলাম। আম্মু বাকি সবগুলো ধুয়ে মনে হয় পরিষ্কার করে আয়রন করে রেখেছে। আমি রুমে এসে শোবো, তখনই দেখলাম আকাশের কল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আকাশ বলে, বন্ধু সরি রে, তোর সাথে যে এমনটা করবে রহিম চাচা আমিও ভাবতে পারিনি। আমি ভাবলাম তুই আসলে হয়তোবা আমাকে ছেড়ে দিবে, কিন্তু এতটা জল গড়িয়ে যাবে আমি ভাবতে পারিনি। তোকে কি আঙ্কেল কিছু করেছে? হারামজাদা, তুই একটা কথাও বলবি না। তোর জন্য এখন কত বড় একটা সমস্যা হয়েছে তুই জানিস না। এখন থেকে তুই আমাকে আর দেখতে পারবি না। কিরে বন্ধু, এই অল্প একটু সময়ের জন্য, একটু ভুলের জন্য তুই তোর ছোটবেলার বন্ধুকে ভুলে যাবি? তুই এত হারামি কি করে হলি? তোর হালা সেটা না, আসলে আব্বু আমাকে আর গ্রামে থাকতে দেবে না, আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে আমার ফুপুর বাসায়। আর তুই তো জানিস আমার ফুপুর বাসায় আমি যেতে চাই না। কি জন্য? সেটা তো আমি জানি, ওখানে তোর খুব হতো বা না যে, আর তোর ফুফাতো বোন শুধু তোকে থাপড়ায় আর জ্বালা যন্ত্রণা দেয়, কোথাও কিছু করতে দেয় না। কিন্তু এখন বয়সের সাথে সে তোর অনেক বড় হয়ে গেছে, তুইও বড় হয়েছিস। এখন কি আর ছোটবেলার মতো তোকে শাসন করবে নাকি? জানি না, তারপরে ভয় হচ্ছে। আর তুই তো জানিস ছোটবেলা থেকে আমি কেমন পছন্দ করতাম ফারজানা আপুকে। সেটা তো আমি জানি, তুই তো সিনিয়র, ওই ফুফাতো বোনকে ভালোবাসতে ছোটবেলা থেকেই। এখন কি কি করবি তোর আপুকে বলে দিয়েছে? আব্বু বলে দিয়েছে আমাকে আগামীকালকে দিয়ে আসবে। আর এমনিতে সবকিছু রেডি করে ফেলেছি, আমিও সবকিছু গুছিয়ে নিয়েছি। মনে হয় না ঢাকা যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আইটেল ডিজিটাল নিয়েছে, তোকে ঢাকায় এডমিশন করে দিবে, তাহলে সমস্যা নেই। তুই যা, আমি আব্বুকে বলি, কারণ আমারও ইচ্ছা ঢাকায় পড়াশোনা করার। আর তুই যেখানে থাকবি না, ওখানে আমি থেকে কি করব? আমিও কিছুদিন পর ঢাকায় চলে আসব, আমার খালুর বাসা ওখানে। আকাশের সাথে আরো কিছু সময় কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। এরপর সকালবেলা ঘুম থেকে উঠতে তখনই আব্বু এসে বলে ওঠে, কিরে তানভীর, ঘুম থেকে উঠেছিস বাবা? যা রেডি হয়ে নে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি রেডি হয়ে সবকিছু ঠিক করে বাসার বাইরে যেতে লাগলাম। ছোট বোন মিম এখনো ঘুমাচ্ছে, ও যদি দেখতে পায় তাহলে অনেক কান্না করবে। তাই আম্মু অনেক জায়গায় নিয়ে আম্মু আমাকে বিদায় নিয়ে দেওয়ার জন্য বাড়ির সামনে চলে আসলো। আম্মুর চোখে স্পষ্ট পানি আমি খুঁজে পাচ্ছি। আম্মু তার চোখের পানি আড়াল করার চেষ্টা করলেও আমি ঠিকই বুঝতে পারছি কিছু করার নেই। আব্বু যেহেতু ডিসিশন নিয়ে ফেলেছে তাই আমাকে যেতেই হবে। আমি গাড়িতে গিয়ে বসি আর আব্বু সামনের সিটে গিয়ে বসে গাড়ি নিজের মনে চলতে লাগলো। ভাবছি এখন ফারজানা আপু কেমন হয়ে গিয়েছে। ওনাকে দেখিনি প্রায় 15 বছর হয়ে গিয়েছে। উনি তো এই 15 বছরে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। দেখলে আমাকে চিনবে কিনা জানি না, কিন্তু এই কথা আমাকে মানতেই হবে। যখন ফারজানা আপু আমাকে শাসন করে আমার বেশ ভালো লাগে, কারণ ওনার এই দুষ্টুমিগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। হঠাৎ করে আব্বু ডেকে বলে ওঠে, কিরে ঘুমিয়ে গেছিস নাকি রে? ওঠ, আরে আমরা চলে এসেছি। ঘুম থেকে উঠে গাড়ি থেকে সামনে দাঁড়িয়ে দেখি একটা বড় দালান বাড়ি। এমনি তো ফুপিদের টাকা পয়সার অভাব নেই, কারণ শুনেছি ফারজানা আপুর বাবা বাইরে ব্যবসা আছে আর ওনার টাকা পয়সার অভাব নেই, তাই ওরা আমাদের মতো এমন মধ্যবিত্ত না। এসব ভাবছিলাম আর বাড়িটা ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এত বড় বাড়ি আমি কখনো আর দেখি নাই। তখনই আমার এমন তাকিয়ে থাকা দেখে আব্বু বলে ওঠে, কিরে এভাবে তুই তাকিয়ে কি দেখছিস? এটা শুধু একটা বাড়ি না, তোর ফুপুর আরো 10টা বাড়ি আছে। এখন এখানে দাঁড়িয়ে না থেকে জলদি ভেতরে প্রবেশ কর, বাইরে থেকে আর কি দেখবি, চল। আব্বু কথাটা বলে আমার হাত ধরে বাড়ির ভিতরে যেতে লাগলো। তখনই সামনে খেয়াল করলাম একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান আব্বুকে দেখে বলে ওঠে, ভাই কোথায় যাচ্ছেন? আপনাদেরকে তো আর কখনো এই জায়গায় দেখিনি। এখানে আপনারা কি জন্য এসেছেন?
হাতে আবার ব্যাগপত্র। আব্বু এর আগে ফুপুর বাসায় আসেনি। ফুপু কতবার যে বলেছে আব্বুকে আর আমাকে আসার জন্য, কিন্তু আব্বু কখনো ঢাকায় আসেনি, এই প্রথম এসেছে। তাই হয়তোবা দারোয়ান আব্বুকে চিনতে পারছে না। তাই দারোয়ান আবারও বলে ওঠে, দেখেন ভাই, এখন বড় স্যার আমাদের বাসার মধ্যে নাই, তাই আপনাদেরকে কিছু দিতে পারবে না। সহযোগিতা পেলে অন্য কোথাও যান। এখন আজকে আমাদের বড় স্যার নাই। দেখুন, আপনি হয়তোবা বলবো যে আমরা এখানে কোনো সহযোগিতা তাবার উদ্দেশ্যে আসিনি। এটা হচ্ছে আমার বোনের বাড়ি। দেখুন মশাই, আমাকে অনেকে মন বলেছে যে এটা ছাড়া আত্মীয়ই এটা থাকতেই লাগে, কিন্তু সবগুলোই হচ্ছে টাকা নেওয়ার ধান্দা। আমি আপনাকে দেখে বুঝতে পারছি। প্রচুর পরিমাণ মাথাটা গরম হয়ে যায়। তাই আমি দারোয়ানের কাছে যাই। এই, তোমার সাহস তো কম না? তুমি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। তোমাকে এভাবে কতবার বলেছে, তুমি শুনছো না? আপু, আমি তোমাকে কতবার বলেছি যে আমি আসবো না, তারপরে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি চললাম। আব্বু আমার হাত ধরে ফুপুকে তাড়াতাড়ি কল করে বলল, একটু সময় কর। দেখলাম আমরা বাইরে থেকে ভিতরে দরজা খোলার শব্দ। প্রথম থেকে রাস্তা দিয়ে কেউ হেঁটে আসে। তার একটু পর মেন গেটের সামনে এসে টোকা দেয়। দারোয়ান গেটটা খুলতেই দেখলাম মুখটা ফেসে আসে, কারণ সামনে যে মহিলাটা দাঁড়িয়ে আছে সে কেউ না, আসলে সে হচ্ছে আমার ফুপু। ফুপুকে দেখে দারোয়ান বলে ওঠে, দেখুন না ম্যাম, আমি ওনাদেরকে কতবার করে বারণ করতেছি যে এখানে প্রবেশ নিষেধ, এরপরও কোনো কথা শুনছে না। আপনি কিছু করুন। চুপ করো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো আর কাকে কি সব করছো? তুমি কি ভেবেছো? ম্যাম, ক্ষমা করবেন, আমি আসলে বুঝতে পারিনি উনিকে। উনি হচ্ছে আমার ভাই, আর আমি তোমাকে বলেছি আমার বাড়ি আসতেছে ঢাকা থেকে, তুমি ওনাদেরকে দেখলে আমাকে খবর দেবে, আর তুমি ওদেরকে অপমান করছো। সরি ম্যাম, আমি বলতে পারিনি। তুমি যে আপনার ভাই, বুঝতে পারলে কখন এমন ভুলটা আমি করতাম না। দয়া করে আমাকে মাফ করে দিবেন। দ্বিতীয়বার তোমাকে জানো আমি এই যে সামনে না দেখি তুমি আমার ভাইকে অপমান করেছো, তুমি আমার ছেলেকে অপমান করে, তো তোমাকে আমি এখানে আর রাখবো না। তখন দেখলাম দারোয়ান আব্বুর পা ধরে ক্ষমা চেতে লাগলো। এরপর ফুপু পা ধরে বলল, ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এরপর থেকে আমি আপনার থেকে পারমিশন নিয়ে সবকিছু করব। বোন, মাফ করে দে। গরিব মানুষ, তাই বুঝতে পারেনি হয়তোবা। আমরা নতুন এসেছি, চিনতে পারেনি। তুই মাফ করে দে। হ্যাঁ, ফুপু প্রচুর পরিমাণ রেগে আছে, কিন্তু বলল না। তখন দারোয়ানের উদ্দেশ্যে বলে ওঠে, নেক্সট টাইম থেকে যদি এমনটা আর হয় তাহলে তোমাকে চাকরি না, সারা জীবনের থেকেও বিদায় করে দেব। আরে ভাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। তখনই দেখলাম কাজের লোকগুলো এসে আমাদের জিনিসপত্র ভেতরে নিয়ে যেতে লাগলো। আর তখনই আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতেই তখন আমার উদ্দেশ্যে ফুপু বলে ওঠে, এটা হচ্ছে তাহলে আপনাদের জামাই, তাই না? ফুপু আমার হাতটা ধরে একটু মুখটা আদর করে দিল। আমি ফুপুকে সালাম করলাম। তখন আব্বু বলে ওঠে, বোন, তোকে তো বললাম যে আমি ওকে নিয়ে এসেছি কি জন্য। আরে ভাই, আপনি আর এসব নিয়ে চিন্তা করা লাগবে না। ও তো আমার ছেলে, তাই না? আমি আমার ছেলেকে দেখে শুনে রাখবো। এসব নিয়ে আপনাকে একবারও ভাবতে হবে না। বোন, আমাকে যে আবার রিটার্ন আবার বাসায় যেতে হবে। ভাই, কী সব বলছেন? আপনি এতদিন পর আপনি আপনার বোনের কাছে এসেছেন, আজকে চলে যাবেন? 2-4 দিন না থেকেই কিছু না খেয়ে এখান থেকে আবার সোজা চলে যাবেন? আমি কিছু বুঝলাম না। আরে বোন, যেহেতু ছেলেকে দিয়ে এসেছি তাহলে তো আসবই। আর বোনের বাসায় আমি আসবো না বোনকে দেখতে? এটা কখনো হয়? আসলে আমার অফিসে অনেক কাজ আছে, সেই কাজটা ফেলে আমি তোর বাসায় এসেছি। ওই এখনই আমাকে যেতে হবে। যদি না যাই তাহলে অনেক বড় একটা লস হয়ে যাবে, বুঝলি? তাই বলে ভাই তুমি এখনই চলে যাবে? আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ হবে কেন? এই তো তোমাদের জামাইকে দিয়ে যাচ্ছি। আব্বুর কোনো কথাই বসেছি না। তখন ফুপু আব্বুর হাত ধরে ভিতরে নিয়ে যায়। এরপর আব্বুকে খাইয়ে দিয়ে তারপর নামিয়ে দেওয়ার জন্য তাদের একটা গাড়ির ড্রাইভারকে বলে গাড়ি বের করে আব্বুকে বাসায় দিয়ে আসতে। আমি বাড়িটা দেখে তো অবাক হয়ে যাই, কারণ এত বড় বাড়ি আমি জীবনেও কখনো দেখিনি, এবং কি এত সুন্দর, রাজপ্রাসাদের মতো সুন্দর। তখন ফুপু বলে ওঠে, কি রে বাবা, তানভীর, তোর বাসাটা পছন্দ হয়েছে? চল তোকে তরুণটা দেখিয়ে দিই।
আর হাত আগামীকালকে আমি গিয়ে তোকে অ্যাডমিশন করিয়ে দেব। সব কিছু তো দেখলাম, কিন্তু আঙ্কেল কোথায়? আর ফারজানা আপুই বা কোথায়? ফারজানা ইউনিভার্সিটিতে গিয়েছে, আর তোর আঙ্কেল ব্যবসার কাজে একটু বাইরে গিয়েছে। চল তোর রুমটা দেখিয়ে দিই, ওখানে গিয়ে তুই ফ্রেশ হয়ে নে, এরপর সব কিছু গোছগাছ করে নে। আমি খাবার বাড়ছি তোর জন্য। ফুপু রুমটা দেখিয়ে দিয়ে চলে যায়। রুমটা অনেক বড় রুম। রুমটা দেখে তো আমি অনেক খুশি হয়েছি। এত বড় রুম আমি হয়তোবা আগে কখনো দেখিনি। এত সুন্দর করে সাজানো এবং কি এত পরিমাণ ফার্নিচার আছে। আমি সব কিছু ঘুরে ঘুরে সুন্দর করে গুছিয়ে রাখতে লাগলাম। এরপর সব কিছু গোছানোর পর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। কিছুক্ষণ পর নিচে আসলাম। নিচে আসার পর ফুপু বলে, বাবা, তোর পছন্দের সব খাবার এখানে রান্না করা আছে, যা লাগবে তুই নিজে কাজের লোকের আছে ওদেরকে বলবি, ওরা তোর সামনে দাঁড়িয়ে থাকবে। তুই কিন্তু এখানে সব খাবারই খাবি, কোনো খাবার নষ্ট করবি না, সব তোর জন্য আমি রান্না করেছি। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ ফুপু আমার জন্য কতগুলো খাবার রান্না করেছে। সবগুলো খাবার আমার পছন্দের, তাই আমি খেতে লাগলাম। আর যাওয়ার আগে ফুপু বলল, বাবা শোন, আমি একটু শপিং মলে যাচ্ছি, তোর জন্য কিছু কেনাকাটা করার জন্য। তুই যেগুলো নিয়ে এসেছিস এগুলো তো দেখছি এতটা ভালো নেই, আমি তোর জন্য কিছু কিনে আনছি। এরপর ফারজানা আসলেও না হয় তোকে নিয়ে যাবে শপিংয়ে। কথাটা বলে ওখান থেকে চলে যায় ফুপু। আসলে আমার সব খরচ চালাতে ফুপু আর আব্বু কেনই বা জামাই জামাই আমাকে করছিল জানি না। এতটা রহস্য আমার মধ্যে ঢুকবে না। আমি নিজের মনে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম, কারণ ভালো করে একটা ঘুম দিতে হবে। কত সময় ধরে ঘুমিয়ে আছি জানি না, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আকাশ কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলে ওঠে, কি রে বন্ধু, কখন পৌঁছেছিস? তুই তো একটা কলও করলি না, কখন গিয়েছিস? এই তো গেছি, বেশি সময় হয়নি, মাত্র 2-3 ঘন্টা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তাহলে তোর ফুপুর বাসা কেমন পছন্দ হয়েছে? আর তোর ফুপু তো মস্ত বড় লোক। আরে ফুপুর বাসায় তো একদম রাজকীয় ভাষা। আমরা হিন্দি সিনেমার মধ্যে যে বাড়িগুলো দেখি তার থেকে অনেক সুন্দর বাড়িটা। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। এখন তাহলে তুই ঢাকায় থেকে যা, আর তোর ভালোবাসার মানুষ ফারজানা আপু তো আছেই। তোর হালা, তোর মতো সবাই নাকি? ও বন্ধু, যাই হোক, ঢাকা ইউনিভার্সিটিতে নাকি সুন্দরী মেয়ের অভাব নেই। আমার জন্য 1 ডজন মেয়ে রাখিস, সবগুলো পটিয়ে নিস না। তো শালা, সবাইকে তোর মতো লোচো মনে হয়? আমি কারোর সাথে কথা বলি না তোর মতো, বুঝলি? শালা, তোর পিছনে কত যে মেয়ে পাগল আল্লাহই জানে। তুই শালা কন্যা রাশি, তোর কপালে সুদ মাইয়া জুটে রে। তুইও ভালো হয়ে যা, দেখবি তোর পেছনেও ঘুরবে। তোর হালা। এভাবে আমি আর আকাশ দুজনে কিছুক্ষণ দুষ্টামি করলাম। এরপর কথা বলা শেষ করে কলটা কেটে দিয়ে ওয়াশরুমে যাই। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আমি রেডি হলাম, বাইরে যাব, কিন্তু কিছুই তো চিনি না। তাই কাজের লোকদের বলে আমি ছাদের উপরে যেতে লাগলাম। ছাদে গিয়ে দেখলাম অনেক সুন্দর করে ফুল গাছ লাগানো আছে। সব থেকে অবাক করার কথা হয়েছে যে ফুল গাছগুলো লাগানো আছে সবগুলো আমার পছন্দের। আমি এমনিতেই ফুল খুব পছন্দ করি, তাই ফুল গাছগুলোকে লাগিয়েছে জানার জন্য ফুবুকে জিজ্ঞেস করব, কিন্তু ফুবু বাসায় নেই। আমি ফুল গাছগুলোর সামনে গিয়ে হাত দিব, তখনই ভয়ঙ্কর লেভেলের একটা চিৎকার। তখন ফারজানা বলল, এই ছাদের উপরে ওঠার তো সাহস কই থেকে হয়েছে? তোকে কে বলেছে ছাদে ওঠার জন্য? আবার আমার পারমিশন ছাড়া আমার ফুল গাছে ধরছিস? আমি পেছন ফিরে তাকাতে দেখলাম একটা সুন্দরী রমণী মেয়ে আমার দিকে তাকিয়ে রাগী চোখে তাকিয়ে আছে। এমন সুন্দরী মেয়ে আমি হয়তোবা আমার লাইফে দেখিনি। তার টানা টানা চোখ আর মায়াবী চাহনি আমাকে পাগল করে দিল। কে এই পরিমণি যে আমার প্রথম দেখায় মন কেড়ে নিল? তখন আবার আমার দিকে চোখ বড় করে রেগে মেয়েটা আবার বলে ওঠে, কি হলো? কথা বলছিস না কেন? উত্তর দে। সাহস কি করে হয়? তুই বাসার মধ্যে কি করে ঢুকলি? আমি তো অপলক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে আসলো। আম্মু, আম্মু তুমি কোথায়? এই ছেলেটাকে, ওকে বাসার মধ্যে ঢুকতে কে দিয়েছে? সাহস কি করে হয় আমার ছাদে ওঠার? কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কে কে আছিস কেন? কি হয়েছে সেটা তো বলবি আমাকে। সে কি, তুই এভাবেই ওর শার্টের কলার ধরে রেখেছিস কেন? আসলে আপু হয়তো এখনো বা আমাকে ঠিকভাবে চিনতে পারেনি, বা কি করে চিনবে? 15 বছর পর আমার সাথে তার দেখা। আমিও তো তাকে প্রথম দেখে চিনতে পারিনি। তখন আমাদের উদ্দেশ্যে পপু বলে ওঠে, তুই জানিস তুই কার কলার ধরে রেখেছিস? এটা হচ্ছে তানভীর, তোর মামাতো ভাই।
কথাটা শোনা মাত্রই কেমন বিদ্যুতের গতিতে আমার শার্টটা ছেড়ে দেয়। আল্লাহ, আমি কি থেকে কি বলে ফেললাম, আর কাকে কি বললাম? ছি, যার জন্য আমার বাগান তাকেই আমি। ফারজানা আপু এটা শোনার পর লজ্জায় মাথা নিচু করে রইল। তখন আমার দিকে রাগে চোখে ফারজানা বলল, এই, তুই আমাকে বললি না কেন যে তুই তানভীর? আমি এখনো তাকিয়ে রইলাম ফারজানার দিকে। তখন আবার বলল, কি রে, কই হারালি তুই আবার? এত সময় পর যেন আমার ঘোর কাটে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তখন আপু আবার বলে উঠল, আম্মু, তুমি আমাকে বললে না কেন যে তানভীর চলে এসেছে? আমি ওর জন্য কত সময় ধরে অপেক্ষা করছিলাম। আলাদা নিজের ইমোশনগুলো না ধরতে পেরে কিভাবে কি বলে ফেললাম আবেগের বশতে। জিভের মধ্যে কামড় দিয়ে মাথা নিচু করে ধরে রুমের মধ্যে চলে এলাম। ফারজানা আপু দৌড়ে রুমের মধ্যে চলে গেল। কিছুই বুঝলাম না, মনে হচ্ছে একটা বাচ্চা কথা বলল, 3 বছরের সিনিয়র। তানভীর বাবা, তুমি এসব বাদ দাও, নিজের রুমে যাও। সকালবেলা তোমাকে আবার আমরা নিয়ে ভার্সিটিতে যাব, ওখানে অ্যাডমিশন করিয়ে দেব। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সব কিছু ঠিকঠাক করে রাখলাম। তখনই রুমের ভিতরে আবার ফুপু প্রবেশ করে বলল, বাবা তানভীর, এই নে তোর জন্য আমি এই জামাগুলো নিয়েছি। এগুলো আগামীকালকে পরে তুই ইউনিভার্সিটিতে যাস। আগামীকালকে তুই ফারজানার সাথে শপিংয়ে যা তোর পছন্দ অনুযায়ী জামা নিস। ফুপু, এমনিতে আমার কাছে অনেক জামা আছে, এরপরও কেন এত জামা নিতে গেলে? এরপর আবার বলছো ফারজানা আপুকে আমাকে শপিংয়ে নিয়ে যেতে। বুঝতে পেরেছিস? এখন চুপচাপ করে লক্ষ্মী ছেলের মতো গোসল করে নিচে আয়, আমি তোদের জন্য খাবার বাড়ছি। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। নিচে আসে দেখলাম যে ফারজানা আপু আগে থেকে বসে আছে, মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে। আমি টেবিলে বসতে ফুপু আমাকে আর ফারজানা আপুকে খাবার দিল। তখনই হঠাৎ করে খানার মাঝখানে ফারজানা আপু তার পা দিয়ে আমার পায়ের ওপর ওঠাতে লাগলো। এমন কাণ্ডে আমি যেন আটকে উঠলাম, শরীরটাও নাড়া দিয়ে উঠলো। তখনই আমার এমন অবস্থা দেখে ফুপু বলে ওঠে, কি রে বাবা, কিছু হয়েছে নাকি? তোর পানি লাগবে, এই নে পানি খা। হ্যাঁ, মুখে পানি খাওয়াও, তোমার ছেলেকে এখন ভালো করে পানি খাওয়াও, তাও পরে তো আবার কত কিছু উঠে যাবে। ফারজানা আপু কথাটা বলে আমার দিকে একটা চোখ মারল। আমি কিছু বললাম না, চুপচাপ খেয়ে রুমে চলে গেলাম। ফারজানা আপু এমন কেন করছে কিছুই বুঝতে পারছি না আমি। আর কিছু না ভেবে ঘুমাতে যাব, তখনই দেখলাম ফোনটা বেজে ওঠে। দেখে আম্মুর কল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আম্মু বলে ওঠে, কি রে বাবা, তুই কখন গিয়ে পৌঁছেছিস? আর খেয়েছিস নাকি? হ্যাঁ আম্মু, মাত্র খেয়ে আসলাম। আর আমি তো সেই সকাল 10টার দিকে পৌঁছেছিলাম। আব্বু খেয়েছে? আর মিম কেমন আছে? হ্যাঁ, তোর আব্বু এইমাত্র আসলো, আর মিম শুধু তোর কথা বলছিল। আর আমরা সবাই ভালো আছি। এভাবে আম্মুর সাথে আর মিমের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দেই, কারণ প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছে। তাই আমি বিছানায় ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে আছি, মধ্যরাতে কেউ মনে হলো আমার ঘরে প্রবেশ করলো, কিন্তু অনুভব হলো বুঝতে পারলাম না। গভীর ঘুমে হঠাৎ কেউ আমার মাথায় চুমে খেলো। আমি যখন চোখ খুললাম তখন থেকে ঘরে কেউ নেই, হয়তোবা স্বপ্নে দেখছি। এটা ভেবে আবার দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা কারো নরম স্পর্শে ঘুমটা ভেঙে যায়। চোখ মিলে তাকাতেই যেন আমার সামনে অপরূপ সুন্দরী দাঁড়িয়ে আছে। কি রে তানভীর, আর কত সময় ধরে ঘুমাবি? এবার ঘুম থেকে উঠ, তোকে তো ভার্সিটিতে যেতে হবে। তোকে আম্মু আজকে অ্যাডমিশন করিয়ে দেবে। আমি তো এক নয়নে ফারজানা আপুর দিকে তাকিয়ে রইলাম। মায়াবী চোখের দিকে চোখ যেন আমাকে টানছে। আমি যেন ওনার ওই মায়ায় আবদ্ধ হয়ে পড়লাম। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি ঘুম থেকে উঠবি না? সকাল 10টা বাজে তো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। আর দেখলাম আমি আপুর দিকে এভাবে তাকিয়ে থাকা দেখে আপু লজ্জা পেল। আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। এর মধ্যে ফারজানা আপু নিচে চলে গেছে। রুমের ভিতরে এসে দেখি সবকিছু সুন্দর করে গোছানো। এত সুন্দর করে আমি গোছাতে পারি জানতাম না তো। আমি রেডি হয়ে নিচে নামছি। যখনই খেয়াল করলাম আপুর দিকে, তখন দেখি আপু এক নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিচে এসে টেবিলে বসলাম। তখনই ফুপু আমাদেরকে খাবার পেরে দেয়। তানভীর বাবা, তোর আঙ্কেল তোকে অ্যাডমিশন করিয়ে দেবে। তোর আঙ্কেল সামনে ওই ভার্সিটিতে আছে, ওখানে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। তোরা এখনই যা, নাস্তা করে। ফুপু, তুমি না বললে আঙ্কেল বাইরে গেছে ব্যবসার কাজে? উনি কখন আবার ফিরলো? আজকেই উনি ফিরেছেন। এয়ারপোর্ট থেকে আসার পর আমি কল করে বলেছি তোকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিতে। ফারজানা যেখানে পড়ে তুই ওইখানেই পড়বে, কারণ তোকে দেখাশোনা করার জন্য ফারজানা আছে তাই।
আমি নাস্তা খাচ্ছিলাম, ঠিক ওই দিনের মতো আমাকে ফারজানা আপু পায়ের নিচ থেকে একটা টোকা দিল। আমি চিৎকার করলাম। তখনই আবার ফুপু বলে ওঠে, কি রে বাবা, তোর কি হয়েছে? এমন করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? পায়ে ব্যথা লেগেছে নাকি যার জন্য চিৎকার করলি? না তেমন কিছু না, মনে হচ্ছে কেউ পায়ের মধ্যে কামড় দিল, মনে হচ্ছে কোনো পেতনি হবে। কথাটা বলতে খেয়াল করলাম ফারজানা আপু কেমন রেগে চোখ বড় করে আমার দিকে তাকিয়ে রইল। ঠিক আছে বাবা, খাওয়া দাওয়া করে নে। আমি আর ফারজানা আপু খাওয়া দাওয়া শেষ করে একসাথে বাসা থেকে বের হলাম। তখন ফারজানা আপু বলে উঠল, আব্বু ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে তাড়াতাড়ি চল। এখন গাড়ি নিই, তারপর না হয় পরে অন্য কিছু। আমি কিছুই বুঝলাম না। ফারজানা আপু গাড়ি নিয়ে আসলো, আমি গাড়িতে উঠে বসলাম। তখন এই গাড়িটা রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। 10 মিনিট পর ভার্সিটির সামনে গেলাম আর খেয়াল করলাম যে আঙ্কেল দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। আমি আর ফারজানা আপু গাড়ি থেকে নামতে আমাকে দেখে আঙ্কেল বলে ওঠে, তানভীর বাবা, কেমন আছো তুমি? কখন এসেছো? আমাকে কল করছিলে তোমার ফুপু তুমি আসবে, কিন্তু আমি বাইরে ছিলাম। তোমার কথা শুনে আমি তাড়াতাড়ি করে বিদেশ থেকে চলে এসেছি মিটিংটা শেষ করে। আঙ্কেলকে দেখে প্রথমে সালাম দিলাম, এরপর ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। এরপর উনি আমাকে নিয়ে গিয়ে এরপর ওখানে আমাকে অ্যাডমিশন করে দিয়ে ওনার সাথে পরিচয় করিয়ে দেয়। প্রিন্সিপাল হচ্ছে আমার পুরনো একজন বন্ধু, তোমার কোনো সমস্যা হলে ওনাকে বলবে। কোনো সমস্যা নেই। আর ফারজানা তো ওই ডিপার্টমেন্টেই আছে। ও তোমার থেকে হয়তো বা 3 বছরের সিনিয়র এখন, তাই কোনো কিছু না বুঝলে ওকে অবশ্যই জিজ্ঞেস করবে। আর কোনো সমস্যা হলে ফারজানাকে বলবে, ও সব কিছু দেখে নিবে। আঙ্কেল কথাটা বলে ওখান থেকে চলে যায়। এরপর ফারজানা আপু আমার কাছে এসে বলে ওঠে, সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা কথা কান দিয়ে তুই ভালো করে শুনে নি। এখানে অ্যাডমিশন নিয়েছিস ঠিক আছে, কিন্তু তুই যদি কোনো মেয়ের সাথে কথা বলিস তাহলে কিন্তু তোর হাড্ডি ভেঙে আমি রাস্তায় ফেলে দেবো। কেন আপু, আমি কি করলাম? আমি কারোর সাথে কথা বলে সমস্যাটা কি? আমি বলেছিলাম তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, এটাই আমার শেষ কথা। এর চেয়ে বেশি কথা আমি শুনতে পারিনি। আমি তো ভয়ে একবারে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছু বললাম না, শুধু ফারজানা আপুর কথাটাই শুনলাম। ঠিক আছে, এখন লক্ষ্মী ছেলের মতো যা, নিজের ক্যাম্পাসে যা। আমার এখন ক্লাস আছে, তাই আমি ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে তোকে আমি নিতে আসবো, তুই গেটের সামনেই দাঁড়িয়ে থাকবি। হঠাৎ করে কেমন জানি না ফারজানা আপুর চোখ বদলে গেল। আমি তো বুঝতে পারছি না যে হঠাৎ করে এমন কি হলো। আমার কিছু না ভেবে আমার নতুন ভার্সিটিতে প্রবেশ করলাম। ক্যাম্পাসটা অনেকটা সুন্দর, আর সুন্দর হবেই বা না কি জন্য, কারণ ক্যাম্পাসটা হচ্ছে গিয়ে ডেফোডিল ইউনিভার্সিটির ভার্সিটি। এটা অনেক নামি দামি, তাই হবেই তো। আমি ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ওহ সরি, ভুল করে হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। ও সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আপনাকে তো এই ইউনিভার্সিটিতে কখনো আর দেখিনি। সেই ডিপার্টমেন্টে নতুন অ্যাডমিশন নিয়েছেন নাকি? হ্যাঁ, আসলে আমি এখানে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছি, আমি এখানে নতুন। ও তাহলে তো ভালোই হলো, আমিও এখানে ফার্স্ট ইয়ারে আছি। তাহলে আপনার পরিচয় ভালো লাগলে, আমি শ্রাবণী। আর আপনি? জি, আমি তানভীর ইসলাম। আমি তো এখানে ক্লাসটা চিনি না, আপনি দয়া করে আমাকে ক্লাসটা চিনিয়ে দেবেন? হ্যাঁ দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত আছে? ঠিক বুঝলাম না, কিসের শর্তের কথা বলতেছেন? আরে বেশি কোনো শর্ত না, আমাকে তুমি বলতে হবে, আপনি বলা যাবে না। আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, তাহলেই বলবো। ও আচ্ছা, এই ব্যাপার। এটা তো কোনো সমস্যা না, আপনি যেহেতু আমার সাথে একই ক্লাসে পড়েন তাহলে তুমি বলাই যায়, আর ফ্রেন্ডশিপ তো করাই যায়। তাহলে এখনো কেন তুমি আমাকে আপনি বলছো? ও আচ্ছা, সরি, তাহলে আমাকে একটু ক্লাসটা দেখিয়ে দাও। এমনিতে ক্লাসের সময় হয়ে গেছে, চলো দুজনে একসাথে ক্লাসে যাই। শ্রাবণী নামের মেয়েটা আমার হাত ধরে ক্লাসের ভিতরে প্রবেশ করলো। সবাই হা করে তাকিয়ে রইল। তাকাবে না কেন? কারণ মেয়েটা যে অপরূপ সুন্দরী। ক্লাসের মধ্যে তাকিয়ে দেখলাম এই মেয়ের মতো সুন্দরী আর কেউ নেই, তাই মেয়েটাকে সব ছেলেরা কেমন জানি না ফিদা হয়ে যায়। আমাকে মেয়েটার পাশে দেখার কারণে ছেলেগুলো কেমন জানি না জেলাস ফিল করতে লাগলো। আমাকে নিয়ে শ্রাবণীর সামনের একটা বেঞ্চে গিয়ে বসলো। সবাই আমাদের দিকে তাকিয়ে রইল। অমনি ক্লাসের মধ্যে স্যার প্রবেশ করে স্যার এসে নিজের মতো লেকচার দিতে লাগলো। ক্লাস শেষ করে যখন বের হব তখনই শ্রাবণী পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, তানভীর দাঁড়াও, আমরা একটু গল্প করব, এরপর না হয় তুমি বাসায় যেও। আমি শ্রাবণীর কথায় কি উত্তর দেব বুঝে উঠতে পারছি না। তখনই শ্রাবণী হাত ধরে বলে, আচ্ছা তানভীর, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? আমার হাত ধরে
ক্যাম্পাসের ভিতরে নিয়ে গিয়ে কথাটা বলল শ্রাবণী। ওর কথার উত্তরে আমি বলে উঠলাম, কি এমন কথা যে কথাটা আমি আবার মিথ্যা তোমাকে বলতে যাব? তুমি জিজ্ঞেস করে দেখতে পারো, আমি কখনো মিথ্যা কথা বলিনি। আচ্ছা তানভীর, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মানে তুমি তো গ্রাম থেকে এসেছো, এখানে তোমার ফুপুর বাসায়। হ্যাঁ, আমি তো তোমাকে সব কিছু খুলে বলেছি যে আমি এখানে আমার ফুপুর বাসায় এসেছি পড়াশোনার উদ্দেশ্যে, আর আমার গ্রামে কোনো গার্লফ্রেন্ড নেই। কথাটা শোনা মাত্রই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আচ্ছা আচ্ছা তানভীর, তোমার নাম্বারটা দাও না। তোমার নাম্বারটা আর ফেসবুকটা আমাকে দাও। তোমার নাম্বার আর ফেসবুক আমার কাছে নেই। এক প্রকার জোর করে আমার কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে নিল আর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাড হয়ে নিল। তখনই দেখলাম হাতের ফোনটা বেজে উঠলো। দেখলাম আননোন নাম্বার, তারপরও রিসিভ করলাম। ওপাশ থেকে রাগী গলায় কেউ বলে ওঠে, কি রে, কোথায় তুই? তোর সেই কখন ক্লাস শেষ হয়েছে? আমি তো সব কিছু শুনেছি ক্যাম্পাসে কার সাথে কথা বলছিলি। তাড়াতাড়ি ক্যাম্পাস থেকে বের হ, নাহলে আমি এসে তোকে এখন একটা এমন থাপ্পড় থাপড়াবো না, থাপড়ে থাপড়ে বের করবো। আমি তো বুঝতে পারলাম না যে এমন কথা কে বলল। তখন আমি আবার বলে উঠলাম, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি কে? আমার নাম্বারটা আমার কাছে, আপনার নাম্বারটাও আমার কাছে নেই। আর এমনভাবে আমার সাথে কথা বলছেন কেন? আমি তোর 7 জন্মের বউ লাগি, আর তোর একমাত্র জব যে তোকে এখন শেষ করে ফেলতে হবে। যদি 2 মিনিটের মধ্যে ক্যাম্পাসের থেকে বাইর না হয়েছিস। এখন কথাটা শোনা মাত্রই আমার বুঝতে আর বাকি রইল না যে ফোনটা ফারজান আপু করেছে। আমার যেন আত্মাটা কেঁপে উঠল, আমার গলা শুকিয়ে আসলো। তখনই আমার এমন অবস্থা দেখে শ্রাবণী বলে ওঠে, কি হয়েছে তোমার? তুমি এইভাবে ঘামছো কেন? তোমার কেন মুখ দিয়ে ঘাম বের হচ্ছে? কিছু হয়েছে নাকি চিন্তা দুশ্চিন্তা মনে হচ্ছে? তেমন কিছু না। আপু বাইরে দাঁড়িয়ে আছে আর বকাবকি করছে, এখনই বের হতে বলেছে। আমি গেলাম, তুমি ভালো থেকো। কথাটা বলে আমি শ্রাবণী থেকে বিদায় নিলাম। এরপর ক্যাম্পাসের বাইরে গেটের সামনে আসতেই তখনই আমাকে দেখে ফারজানা আপু, এত সময় ধরে কার সাথে কথা বলছিলে? সত্যি করে বল, আমি তো সব কিছুই দেখেছি। আমি বুঝতে পারলাম না যে আমি যে শ্রাবণীর সাথে কথা বললাম এটা কি করে জানলো। আমার পেছনে কি সিসি ক্যামেরা রেখে দিয়েছে নাকি ফারজানা আপু? আপু, তুমি শুধু শুধু আমাকে মেরেছ। আমি তো মেয়েটার সাথে কথা বলতে চাইনি, নিজে থেকে আমার সাথে বন্ধুত্বে হাত বাড়িয়ে দিল। এখানে আমার দোষ কোথায় বলো তুমি? চুপ কর। এখন তুমি আমাকে আবার মারলে কেন? আমি কি করেছি? আমি তোকে একবার বলেছিলাম তুই আমাকে আপু বলে ডাকবি না, আর তুই এখন থেকে ফারজানা বলে ডাকবি, কিংবা তুমি অথবা তুই, এই দুটোর একটা বলতে পারবি, কিন্তু তুই কিছুতেই আমাকে আপু বলবি না, বুঝতে পেরেছিস? তুমি তো আমার 3 বছরের সিনিয়র, তোমাকে আপু ডাকবো না তো তাহলে কি বলে ডাকবো? এই, তুই কিন্তু মাথা গরম করে দিচ্ছিস। তুই এখন থেকে আমাকে শুধু বউ বলে রাখবি, আর সোনা বলে রাখবি, আমি তোর বউ। তুমি এটা কি বললা? তুমি আমার থেকে 3 বছরের সিনিয়র, তুমি আমাকে বলছো আমি তোমাকে বউ বলে ডাকতাম? তুমি তো আমার আপু হও। কথাটা বলা মাত্রই ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় লেগে যায়। এরপর আবার রাগে গলায় আমার শার্টের কলা ধরে বলে ওঠে, এই, একদম চুপ। এখন থেকে তুই আমাকে আপু বলে ডাকবি না, এখন তুই আমাকে বউ বলে ডাকবি। কি বলবি বল? এত মায়ের খাওয়ার পর আমি ভয়ে 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 বললাম, ঠিক আছে, আমি তোমাকে বউ বলে ডাকবো, এবার আর মেরো না। বাপের জন্য এত মায়ের আমার খাওয়া হয়নি। কথাটা বলে কান্না করতে লাগলাম। তখন ফারজানা আপু আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ও, আমার জানটা মনে হয় ব্যথা পেয়েছে। তাই কোথায় লিখেছে জান? তাহলে আমি তোমার ওই জায়গায় একটু মলম দিয়ে লাগিয়ে দিতাম। আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন আপু আমার হাত ধরে একটা রিকশা দাঁড় করালো, আমার পাশাপাশি উঠে বসলো। আমিও বাধ্য ছেলের মতো ফারজানা আপুর সাথে বসলাম। আমার চোখ দিয়ে হালকা হালকা পানি পড়ছে, কারণ ফারজানা আপু আমাকে অনেকগুলো থাপ্পড় মেরেছে। তখন ফারজানা আপু মিটমিট করে হাসছিল। তখনই ফারজানা আপু রেগে আমার দিকে হাত দিয়ে বলে ওঠে, এই, তুই কি বুঝিস না আমি কেন তোর সাথে এমন রাগ দেখাই? তুই একটুও বুঝতে পারিস না? আমি কিভাবে বুঝবো? আমি ছোট মানুষ, তুমি সবকিছু বুঝবে। আমি তো সব কিছুই বুঝি। আর কি বললি তুই? তুই ছোট মানুষ? হাহ, আমাকে তুই হাসাস না, হ্যাঁ? বুঝতে পেরেছিস? কেন, এখানে হাসার কি আছে? আমি তো হাসার কিছুই বললাম না, আমি তো সত্যি বলছি, আমি তো ছোট মানুষ। তুই ছোট মানুষ, তাই না? আজকে যদি তোকে বিয়ে দেওয়া হয়, আগামীকাল 1 ডজনের বাচ্চার বাবা হয়ে যাবে। আবার নিজেকে বাচ্চা বলে দাবি করতে লজ্জা করে না?
কি যে বলো না তুমি এসব, কি যে বলো না তুমি এসব, আমার লজ্জা লাগছে। আমি এগুলো বুঝতে পারি না, আমি বাচ্চা। তানভীর কথাটা বলা মাত্রই আমি নিজের ঠোঁটে ও ঠোঁটের মধ্যে এক করে ফেললাম। ফারজানা আপু যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফারজানা আপু প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমাকে কিস করে ফারজানা হাঁপাতে লাগলো আমার সাথে। তখন ফারজানা আপু বলে উঠল, আমি তোকে ভালোবাসি, তাই তোকে কিস করেছি। আর আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোর খবর আছে। আমি ভয়ে ভয়ে কিছু বললাম না, চুপ করে রইলাম। এরপর বললাম, হ্যাঁ আমি পুপুকে বলে দিব তুমি আমার ঠোঁটে কিস করেছো। তুই যদি তোর ফুপিকে বলিস তাহলে কিন্তু আরো বেশি কিছু করব, তাই বলে দিচ্ছি, ভালো হয়ে যা। এভাবে সারা রাস্তা আমাদের মধ্যে খুনসুটিতে চলে গেল। একটু সময় পর আমি আর ফারজানা আপু দুজনে বাসার সামনে এসে পৌঁছালাম। আমাদের দুজনকে দেখে ফুপু হেসে বলে ওঠে, তোরা দুজন উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য খাবার বেড়ে দিচ্ছি, তোরা তাড়াতাড়ি আয়। আমি আমার রুমে চলে গেলাম। উপরে গিয়ে ফ্রেশ হয়ে আমি নিচে আসলাম। এর মধ্যে ফারজানা আপু টেবিলে বসে রইল। আমাদের দুজনকে খাবার বেড়ে দিয়ে উপরে চলে যায়। এরপর আমি আর ফারজানা আপু খেতে লাগলাম। আর ফারজানা আপু আমাকে একের পর এক খাবার দিতেই লাগলো। আমি যতবার বারণ করছি তখনই আমাকে রাগ দেখাতে যে খাবে না কেন, তুই জোর করে হলেও আমাকে খাইয়ে দিচ্ছে। আমি খাওয়া দাওয়া করে এরপর উপরে যাই। উপরে গিয়ে ওয়াশরুমে গোসল করার উদ্দেশ্যে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওয়াশরুমে আমার জামা কাপড় আনতে ভুলে গিয়েছি। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে ফারজানা আপু। ফারজানা আপুকে দেখে আমি লজ্জায় মুখ লুকালাম। আর ফারজানা আপু কেমন নির্লজ্জের মতো হি হি করে হাসতে লাগলো। কিরে, তোর মনে হচ্ছে আমার সামনে খুব লজ্জা পাচ্ছিস? তুই আমার সামনে এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, আমি তো তোর বউ লাগি, বউয়ের সামনে কিভাবে লজ্জা পায়? বলছি আপু তুমি এসব কি বলছো? তোমার মুখে কি কিছুই আটকে না? তোমার লজ্জা লাগে না? তুমি একটা পরপুরুষকে দেখছো জামা ছাড়া? কথাটা বলা মাত্রই ফারজানা আপু আমার সামনে এগিয়ে আসে আর এসেই আমার তোয়ালাটা ধরে বলে ওঠে, তুই আমার জামাই, তাই আমি তোর সামনে আসলে আমার কেন লজ্জা লাগবে? আর তুই কি বললি, পরপুরুষ? এখন কিন্তু তোর এইটা খুলে ফেলে দেবো আমি। আমি ফারজানা আপুকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিই। এরপর দৌড়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমের দরজা বন্ধ করে দিই। আর পেছন থেকে ফারজানা আপু বলতে শুরু করে, বাবা, আমার জামাইয়ের দিকে খুব লজ্জা। তুমি তাহলে রেডি হয়ে নিচে এসো, তোমাকে নিয়ে আমি শপিংয়ে যাব। ফারজানা আপু মনে হয় চলে গিয়েছে, তাই আমি ওয়াশরুম থেকে বের হই। তারপর জামা কাপড়গুলো আমার ড্রয়ার থেকে বের করে জামা কাপড়গুলো পরে আমি রেডি হয়ে নিচে আসলাম। নিচে আসি দেখি ফারজানা আপু দাঁড়িয়ে আছে। আর ফারজানা আপুকে যেন একটা নীলপরীর মতোই লাগছে। কি এক অপরূপ সুন্দরী, যেন তার মায়াভরা দুটি চোখ। আমি যেন এই চোখ দুটির মায়ে আবদ্ধ হয়ে পড়লাম। কিরে, শাড়িটা ভালো হয়নি নাকি? তাহলে বল, শাড়িটা চেঞ্জ করে আসি। না না, শাড়িতে তোমাকে বেশ ভালোই মানিয়েছে। কথাটা শুনে ফারজানা আপু একটা মুচকি হাসি দিল। এরপর হঠাৎ করে আমার হাতটা ধরে বলে ওঠে, চলো এবার আমরা এখন গিয়ে একটু শপিং মলে যাই, তারপর না হয় ঘুরতে যাব। আমিও যেন বাধ্য ছেলের মতো ফারজানা আপুর সাথে যেতে লাগলাম। আমরা একটা রিক্সায় উঠলাম। আমি শুধু বারবার আর চোখে ওর দিকে তাকাতে লাগলাম। তখন ফারজানা আপু আমার দিকে মুখ ফিরিয়ে বলে ওঠে, এই তানভীর, একটা কথা তুই কিন্তু মন দিয়ে শুনে নে। আমি শুনেছি তুই নাকি ভার্সিটিতে শ্রাবণী নামের একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছিস। আজকে থেকে ওই মেয়ের সাথে যদি কথা বলতে তোকে আমি দেখি, তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ শুধু ফারজানার কথাই শুনে গেলাম। ও নিজের মনে আমাকে শাসন করে যাচ্ছে, যেন আমি ওর বিয়ে করা জামাই। এইভাবে কথা বলতে বলতে রিক্সাটা একটা শপিং মলের সামনে এসে থামে। তারপর রিক্সা থেকে ফারজানা নেমে যায়, আমিও ফারজানার সাথে নামি। এরপর ফারজানা আমার হাত ধরে শপিং মলের ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে একটা বড় ব্র্যান্ডের কাপড়ের দোকানে ঢুকে প্রথমে আমার জন্য অনেকগুলো জামা নিজেই পছন্দ করে নিতে লাগলো। আমি অনেকবার বলা সত্ত্বেও আমার একটা কথাও শোনেনি, শুধু বকা দিয়েছে। তাই আমি আর কিছু বললাম না, জানি বললে পরে আবার রাগ করে অন্য কিছু করে ফেলবে। এরপর আমার জামা নেওয়া শেষ হওয়ার পরে ও নিজেই জামা সিলেক্ট করলো আর আমাকে দেখিয়ে দিয়ে বলতে লাগলো যে কোনটা ভালো লাগে। আমার আর কি করার, বাধ্য ছেলের মতো আমার পছন্দ অনুযায়ী ওকে জামাগুলো সিলেক্ট করে দেওয়া লাগবেই। এটাই যে আমার এখন কাজ। শপিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর আমি আর ফারজানা আপু দুজনে ওখান থেকে বের হয়ে যাই।
দুজনেই ক্লান্ত, তাই বাসায় ফিরবো, কিন্তু ফারজানা আপু নাছোড়বান্দা আমাকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে যায়। ওখানে নিয়ে ভরপুর খাওয়া দাওয়া করিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আচ্ছা, তুমি যে আমাকে এতগুলো নিয়ে দিয়েছো, তোমাকে এতগুলোর জন্য টাকা দেওয়া লাগবে না? আমার কাছে তো টাকা নেই। কথাটা শোনা মাত্রই ফারজানা আপু রেগে, তোকে কে বলেছে টাকা দেওয়ার কথা? তুমি আমাকে একবারও কি বলেছিলে যে তুমি এগুলোর জন্য আমাকে টাকা দেবে? নাকি আমি তোমাকে বলেছি? তুই আমার একমাত্র জামাই, আর আমি তোকে কিনে দেব না কাকে দেব সেটা আমার ব্যাপার। এবার আমার ফাইনাল এক্সাম শেষ হয়েছে, তাই আমি আব্বুর অফিসে বলেছি আমি এখন থেকে সামলাবো। তাই এটা আমার ফার্স্ট স্যালারি, তাই এটা দিয়ে আমি তোকে সব কিছু করিয়ে দেবো। গালে হাত দিয়ে বসে রইলাম। আমি ভাবছিলাম যে এখানে তো কম করে হলেও 40,000 টাকার উপরে শপিং করা হয়েছে, তাই আমি এত টাকা কোথা থেকে পাবো? কিন্তু কথাটা বলা মাত্রই আমার গালে যে এত বড় একটা থাপ্পড় পাবে নিজেও ভাবতে পারিনি। আমার কাছে এত সময় ধরে লেগেছিল যে ফারজানা আপু শুধু মজা করতো, কিন্তু এখন মনে হচ্ছে উনি অনেকটা সিরিয়াস আমাকে নিয়ে। তাহলে কি ফারজানা আপু আমাকে ভালোবাসে সত্যি, নাকি শুধু আমি তার মামাতো ভাই বলে এমন কেয়ারিং করছে? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তখন আমার এমন গোমরা মুখ দেখে ফারজানা আপু আবার বলে ওঠে, কি রে, তুই গোমরামুখ হয়ে তাকিয়ে রইলি কেন? কথাটা বলে আমার গালে একটা কিস করে দিল। এরপর আমরা দুজন বাসায় চলে আসতেই তখনই আমাদেরকে দেখে ফুপু বলে ওঠে, কি রে তানভীর, ফারজানা তোদের আসতে এত দেরি হলো কেন? আমি জানি ফারজানা তোর জামা এত পছন্দ হয় না, তার জন্য এত দেরি করি। কত রাত হয়ে গিয়েছে? আরে আম্মু, ঢাকা শহরে এটা কোনো রাত? 10টা বাজে মাত্র। হয়েছে, ছেলেটা তো গ্রাম থেকে এসেছে, ও কিছু জানে নাকি? যদি কিছু হয়ে যায় তখন কি হবে? এখন তোমার ছেলের জন্য খুব দরদ হচ্ছে, তাই না? আমি তো তোমার কেউ না। ওকে তোর থেকে বেশি বুঝি নাই নাকি? তুই হচ্ছিস ওর বড়, তাই ওর জন্য আমার চিন্তা হবে না? যা রুমে যা। ঠিক আছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। তানভীর বাবা, তুই বস, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি, তুই খেয়ে নে। ফুপু, আমি আর ফারজানা আপু বাইরে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। আমার এখন খিদা নেই, আমার খুব ঘুম পাচ্ছে। আমি এখন রুমে গিয়ে ঘুমাবো। ও ঠিক আছে, তাহলে তুই রুমে যা, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি না হয় আমার রুমটা ঠিক করে রাখি, কারণ তোর আঙ্কেল আজকে আসবে। ফুপু কথাটা বলেই চলে যায়। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। কি রে বন্ধু, ঢাকা শহরে গিয়ে মনে হয় ভুলেই গিয়েছিস এই বন্ধুর কথা। তো দিনকাল কেমন কাটছে তোর? ভাই, ঢাকা শহরে এসে যে এমন একটা প্যারার মধ্যে আমাকে পড়তে হবে ভাবতে পারিনি। তোর মতো আমিও ভেবেছিলাম ঢাকা শহরে এসে এক গাদা বান্ধবী বানাবো, কিন্তু তা তো আর হলো না। কেন, ওখানে আবার কি সমস্যা হয়েছে? আমি ভাবলাম তুই আমার জন্য 1 ডজন পাঠিয়ে দিবি আর নিজের কাছে কিছু রেখে দিবি। না রে ভাই, সে ঘুরে পালি, ওগুলো কিছুই হবে না। যা চেয়েছিলাম তা কিছুই আমার কপালে মনে হয় না আর জুটবে। আরে হয়েছেটা কি, সবকিছু খুলে বল না। বললে কিভাবে বুঝবো যে কি হয়েছে? তখন আকাশকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর আকাশ হাসতে হাসতে বলে ওঠে, বন্ধু, তাহলে তুই অবশেষে একটা সিনিয়র গার্লফ্রেন্ড পেয়ে গিয়েছিস, ভালোই হলো। আর কিন্তু ফারজানা আপুকে দেখতে অনেক সুন্দরী। আমি কিন্তু ওনাকে দেখেছিলাম ফেসবুকের মধ্যে, আর শুনলে অবাক হবি, ওনার পেজের মধ্যে প্রায় 2 মিলিয়নের উপরে ফলোয়ার আছে। জানি না, আমি তো ফেসবুকে একটু 1 ঘন্টাও ঢুকি না, অ্যাক্টিভও থাকি না। হতে পারে। তুই কিছুই বুঝতে পারছিস নাকি? ফুফাতো বোন একজন সেলিব্রিটি, ও কিন্তু তোর ব্লগ করে এবং কি মডেল। আচ্ছা, ও কিন্তু তোর ব্লগ করে এমনকি মডেল। মেরিল প্রথম আলোয় প্রথম স্থান পেয়েছে। আমি সবকিছু দেখে শুনে তারপর তোকে বলছি। আর আমি ওনার অনেক ভিডিও দেখেছি, অনেক ভালো উনি কন্টেন্ট ক্রিয়েটার। আরে ধুর, বাইকটাতে আমি এখনো কি করতে পারি এগুলো আমার ভালো লাগে না। তো যাই হোক, তাতে আমার কি? তা ওর ব্যাপার, আমি এগুলো দেখিও না, আর আমার প্রয়োজনও নেই। ও আমার ফুফাতো বোন, এতটুকু আমি জানি। এর থেকে বেশি কিছু আমার জানার বোঝার কোনো কিছুরই প্রয়োজন নেই। হ্যাঁ রে ভাই, তুই তো এখন কত কিছুই না বলবি। আমাদের কপালে এমন একটা নেই বলে আজকে আমরা সিঙ্গেল হয়ে বসে রইলাম। তাহলে কি বলছিস? আমি সাদেরকে বলে দিব যে তুই এমনটা বলেছিস, আর আমাকে বলেছিস ঢাকা থেকে তোকে 1 ডজন মেয়ে দিতে? না ভাই, তোর কাছে মাফ চাই, আমার লাগবে না। কিভাবে এভাবে আকাশের সাথে আরো কিছু সময় গল্প করে কলটা কেটে দিই। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব। তখনই, তানভীর, তুমি একটু দাঁড়াও, আমি একটু বাজার থেকে আসছি। আবার একটা বুক ওখানে রয়ে গেছে, আমি নিয়ে আসতেছি।
ফারজান আপু কথাটা বলে ওখান থেকে বের হয়ে যায়। হাতে ঘড়িটার দিকে তাকিয়ে দেখি ভার্সিটির সময় পার হয়ে যাচ্ছে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। তখনই হাতের ফোনটা বেঁচে ওঠে। ফোনটা হাতে নিয়ে নাম্বারটা চিনলাম না, তারপর কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, তানভীর, কি হলো? এত সময় হয়ে গেল, তুমি এখনো ভার্সিটিতে আসছো না? কি হয়েছে তোমার? কোনো সমস্যা হয়েছে কি? না আমার কোনো সমস্যা না, আসলে গাড়ি পাচ্ছি না। বুঝতে পারলাম কারণ কলটা করেছে শ্রাবণী। কণ্ঠ শুনে বুঝে গিয়েছি। তখনই কলটা কেটে যায়। প্রায় 5 মিনিট পর আবার কোনোভাবে এরপর আবার বলে ওঠে, তুমি বাসা থেকে বের হও, আমি বাইক নিয়ে এসেছি তোমাকে নেওয়ার জন্য। আমার বাইক আছে, তাই আমি তোমার জন্য ওটা নিয়ে এসেছি। আমি বাসা থেকে বের হয়ে দেখি শ্রাবণী বাইক নিয়ে এসেছে। আমি অবাক হলাম, কারণ আমি তো কখনো দেখিনি মেয়েদেরকে বাইক চালাতে। আর এটা তো শহর, স্বাভাবিক। কি হলো? কিভাবে আমার দিকে তাকিয়ে রইলে কেন? তাড়াতাড়ি উঠে বসো, ক্লাসের সময় হয়ে গিয়েছে তো। আমি দেখলাম যে ঠিকই তো, ক্লাসের সময় পার হয়ে যাচ্ছে। আর কখনো ফারজানা আপু আসবে তার ঠিক নেই। তাই আমি শ্রাবণীর সাথে ভার্সিটি চলে যেতে লাগলাম। বইগুলো এনে আমি যখনই বাসার সামনে আসি তখন দেখলাম যে তানভীর একটা মেয়ের সাথে বাইকের পেছনে উঠে ভার্সিটিতে যাচ্ছে। এটা দেখার পর আমার যেন পুরো দুনিয়াই উল্টে গেল। আমার যেন পুরো শরীরটা জ্বলে উঠলো। আমার পা নিজে থেকেই মাঠে চলে যেতে লাগলো তানভীরকে এমন একটা মেয়ের সাথে যেতে দেখে। বাসায় এসে সবকিছু ভাঙচুর করতে লাগলাম। কিছুই রাখতেছিলাম না, হকি স্টিক দিয়ে টিভি, ফ্রিজ আর যা আছে সবকিছু। তখনই আম্মু রুমে এসে বলতে শুরু করে, কি হয়েছে মা, তুই এতটা রেগে আছিস কেন? তোকে কে কি বলেছে যার জন্য তুই এতটা রেগে আছিস? আমি কিছুই বলছি না। তখন আব্বু চলে আসে। আব্বু এসে বলে ওঠে, আমি রাগ করছিলাম কেন? তোর চোখে পানি কেন বাবা? তুই আমাকে বল, একটিবার বল তোর কি লাগবে, আমি তোকে তাই এনে দিব। আমি কান্না করতে করতে আব্বুকে বললাম, আব্বু আমি তানভীরকে চাই, আমি তানভীরকে ছাড়া বাঁচবো না, ও একটা মেয়ের সাথে চলে গিয়েছে। তুই রুমে জামা, আমি দেখছি। হ্যাঁ দুলা ভাই বলেন, কোনো সমস্যা হয়েছে নাকি? ভাই আপনি ভাবিকে নিয়ে এবং কি মিমকে নিয়ে সবাই মিলে একসাথে আমাদের এখানে চলে আসেন। আপনার সাথে আমার কিছু কথা আছে। কেমন কথা? যার জন্য আমাকে ওখানে যেতে হবে? কোনো সমস্যা হয়েছে নাকি? আমার বোনের বাবার ছেলের কিছু হয়েছে নাকি বলো? না ভাই, তার থেকে অনেক কিছু বেশি হয়ে গিয়েছে। আপনি আসুন, আপনি আসলেই আমি আপনাকে সব কিছু খুলে বলছি। কি হয়েছে তানভীরের আব্বু? কে কল করেছে? তোমাকে এমন দুশ্চিন্তার মধ্যে দেখছি যে। সব কিছু নিয়ে এখনো রেডি হও, আমাদেরকে আজকের মধ্যেই ঢাকায় যেতে হবে। এমনকি 2 ঘন্টার ভিতরে ঢাকায় গিয়ে পৌঁছাতে হবে। আমাকে ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে, আশা করি 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। কি হলো যার জন্য আমাদেরকে এত তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাতে হবে? কোনো সমস্যা হয়েছে নাকি? আব্বু, ভাইয়ের কিছু হয়েছে নাকি? তুমি এত তাড়াতাড়ি করে আমাদেরকে ঢাকা যেতে বলছো? তোর ভাই কখনো কিছু করতে পারে না, কিন্তু ঘটিয়ে দিতে পারে, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি রেডি হ তোরা। ক্লাস শেষ করে আমি ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমি ফারজানা আপুকে দেখলাম না। কল করলাম, ফোনটা বন্ধ। কিছুই বুঝতেছি না। এমনি তো আজকে শ্রাবণীর সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছে, তারপরেও কলটা করলো না। হয়তোবা আমার উপর রাগ করেছে। এই সময় চলে এসেছি। যাই হোক, বাসায় এসে রাগ ভাঙাতে হবে, না হলে আবার কি না কি হয়ে যায়। এসব ভেবে আমি নিজে একা একা আসতে লাগলাম একটা রিক্সা নিয়ে। বাসার সামনে আসতেই বাসাটা যেন আমার কাছে অচেনা, কারণ পুরো বাসাটা বিয়ে বাড়ির মতো সাজানো। কিন্তু বুঝতেছি না এটা কি জন্য। বাসায় চলে এসেছি না অন্য বাসায় চলে এসেছি। ভালো করে তাকিয়ে দেখি এটা তো ফারজানা আপুর বাসা, কিন্তু এভাবে সাজানো কেন কিছুই বুঝলাম না। বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখলাম আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। তাদের কাছে যেতেই, আজকে এই দিনটার জন্য তোকে আমি মানুষ করেছি, মেয়েটা কত কষ্ট পেল তোর জন্য। যা বাবা, এতদিন পর দেখলে মনে হলো আমাকে গলায় জড়িয়ে ধরবে, কিন্তু আমাকে থাপ্পড় মারলো আমার কাছে যেতেই। এমন একটা কাণ্ড করেছিস, এখন তুই নিজের কিছুই তোকে আমার বলার নেই। তুই আমার সামনে থেকে চলে যা। আরে আপনারা এমন করছেন কেন? ওর সাথে আজকে ওর বিয়ে, আপনারা ওর সাথে এমন করলে হয় নাকি? বাবা তুমি উপরে যাও। মাটালা কিছুই তো বুঝলাম না, কি সব বলছে। আমার বিয়ে মানে? তখন আমাকে মিম ওপরে নিয়ে গিয়ে বলতে লাগলো, ভাইয়া আজকে তোর বিয়ে ফারজানা আপুর সাথে। কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজকে আমার বিয়ে মানে? কিছুই বুঝলাম না। তখনই আব্বু চলে আসে।
মিম ঠিক কথা বলেছে, তোর বিয়ে ফারজানার সাথে। আপু, ওই ডাইনিকে আমি বিয়ে করব না। এই, বিয়ে করবি না মানে তোর বাপ করবে। তুমি করো। চুপ হারামজাদা, বিয়ে তোকেই করতে হবে, বুঝলি? আব্বা, আমি বিয়ে করব না। আমার এখনো বিয়ের বয়স হয় নাই, আমি পিচ্ছি। তুই পিচ্ছি তো কি হয়েছে, তোর বউ তো আছে তোকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আব্বা, বিয়ে করে কি করবো আমি? আমার তো এখনো বিয়ের বয়সই হয় নাই। তুমি আমারে শুধু শুধু জোর করে বিয়ে দিতেছো। কেন, বুঝানোর জন্য তোর বউ আছে না, তোকে বুঝাইবো। আর ফারজানা মেয়েটা খুবই ভালো, আমার খুবই পছন্দের একটা মেয়ে, বুঝেছিস? আব্বু যেন আমার কোনো কথাই শোনো না। উনি নিজের মতো করে চলে গেল। দেখতে দেখতে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আমি ছাদে দাঁড়িয়ে আছি, তখনই মিম এসে বলল, ভাইয়া, আমু বলেছে তোকে যাওয়ার জন্য, কারণ ভাবি বসে আছে একা রুমে। আর হ্যাঁ, আম্মু এটাও বলেছে যে আম্মুকে একটা নাতি দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার জন্য কিন্তু একটা দুষ্টু ভাইজি লাগবে। হরে বোন, আমার তো তোরা বলির পাঠা বানাই ফেলি, এখন আর কি বলবি? ছোট বোন এটা বলে ওখান থেকে চলে যায়। আমি আর কিছু করার নেই, তাই পাটি পেটিপে নিজের রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতে দেখলাম যে ফারজানা বেনারসি সাজে খাটের উপর বসে রইল। আমাকে দেখে খুব আদরে সালাম করলো। আমি কিছুই বললাম না। আমি সোফায় গিয়ে বসলাম। আমার এমন অবস্থা দেখতে পারলে না বুঝতে পারলো যে আমি বিয়েতে রাজি নেই। তাই ফারজানা বলতে শুরু করলো, আমি জানি তুমি এই বিয়েতে রাজি না, কিন্তু আমি রাগের বশতে তোমাকে বিয়ে করেছি। আমি একবারও জানতে চাইনি তোমার কেউ পছন্দ আছে বা অপছন্দ আছে কিনা। কিন্তু বিশ্বাস করো তানভীর, ছোটবেলা থেকেই তোমাকে ভালোবেসে এসেছি। আমার লাইফে আমার কত ছেলেই প্রপোজ করেছে, কিন্তু কাউকে পাত্তা দিইনি। শুধু তোমার জন্য, তোমাকে যে আমি প্রথম থেকে ভালোবেসে এসেছি। তুমি হয়তো জানো না আমি তোমাকে ভালোবাসি। বিধায় তোমার আব্বুর সাথে আমার আব্বু অনেক আগে বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু তুমি হয়তো বিষয়টা জানতেই পারোনি। আমি জানতে পেরেছি তুমি এই বিয়েতে রাজি না, তুমি আমাকে ভালোবাসো না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবেসেছি আর ভালোবেসে যাব। তুমি যদি আমাকে ভালোবাসতে না পারো, তাহলে আমাদের মধ্যে হয়তো বা সংসার পাবে না, কিন্তু এতটুকু তুমি বুঝে নিও, আমি তোমাকে ভালোবেসেছি আর সারা জীবন ভালোবেসে যাব। আমি সারা জীবন তোমার জন্য একাই থেকে যাব। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে যাব, তখনই আমার হাতটা কেউ ধরে ফেলে। নিজের মতো করে সবগুলো কথা বলে তো চলে যাচ্ছে, কিন্তু একটাবার তো আমার কথা শোনার প্রয়োজনও মনে হলো না। তানভীরের কথায় আমি মায়াবী চোখে ওর দিকে তাকিয়ে রইলাম, করুণ চোখে। তখনই হাঁটু গেড়ে আমার সামনে তানভীর বলে ওঠে, আমি সত্যিই তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমি শুধু বুঝেছি তুমি আমার সাথে মজা করো, কিন্তু বিশ্বাস করো, আমিও কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তোমাকে বলার মতো সাহসটুকু আমার মধ্যে ছিল না, যদি আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তুমি বিশ্বাস করো ফারজানা, প্রথম দেখায় তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমার ওই টারা টারা চোখ, তোমার ওই মায়াবী হাসি আমাকে পাগল করে দিয়েছে। তোমাকে আমি সত্যি ভালোবাসি। তোমাকে যে আমি আমার নিজের চেয়েতেও আপন করে রাখতে চাই। তুমি কি সারা জীবন আমার এই বুকে আপন হয়ে থাকতে চাও? কথাটা বলা মাত্রই আমাকে জড়িয়ে ধরে ফারজানা কিস করে বলে ওঠে, আমি কান্না করতে করতে জড়িয়ে ধরে বলে উঠি, আমি যে এই পাগলটাকে অনেক বেশি ভালোবাসি, তোকে ছাড়া আমি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। আমি শুধু তোমাকে ভালোবাসা দিয়ে এসেছি, তুমি একবার আমাকে ভালোবাসা দাওনি। কি তাই? তুমি আমার কাছ থেকে ভালোবাসা চাও, তাই না? কথাটা বলে আমি ফারজানার কিস করলাম। এরপরে গালে একটা কিস করলাম, এরপরে ওর কপালে একটা কিস করলাম। যা শয়তান, দুষ্টু কি করছো এসব? আমার আম্মু বলেছে ওনার নাকি একটা নাতি লাগবে, তাই করছি। শয়তান বলে মুখে কিছু আটকায় না, না আমি তোর সিনিয়র লাগি। তো কি হয়েছে, রোমান্স করতে মজা বেশি। শয়তান বলো, আমার কিন্তু একটা ছেলে লাগবে। আমার একটা তোমার মতো দুষ্টু মেয়ে লাগবে। তাহলে চলো, ছেলে মেয়ে সব মিলিয়ে তিনটে একসাথে হয়ে যাক। শয়তান বলে রে, কি যে বলে, আমার খুব লজ্জা লাগছে তো। সিনিয়র বউ সামনে এইসব বলতে তোমার লজ্জা লাগে না? পুরুষ মানুষের কিসের লজ্জা আপনারাই বলুন? পুরুষ মানুষের লজ্জা বেশি থাকা কি উচিত, নাকি তাহলে কি তাদের পুরুষ বলা কি উচিত হবে? আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমাদের বাসর ঘর আপনারা দেখছেন কেন? যান বাসায় গিয়ে ঘুমান। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন। আর যারা যারা ভালো লাগবে না তারাও লাইক করবেন, যাদের ভালো লাগবে তারা প্লিজ ক্যান্ডলি লাইক করবেন। আর কিছু দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন পারলে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।